সুপ্রিয় দর্শক, জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদ। অবশেষে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনের আশা পূরণ, উঠে গেল আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা। জাতিসংঘ থেকে সুখবর পেলেন শেখ হাসিনা। বিএনপি তারেক সরকারের উপর ক্ষেপেছে নরেন্দ্র মোদী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তিনটি কারণে পতন হচ্ছে বিএনপি সরকারের। আওয়ামী লীগের স্বপ্ন পূরণ, জাতিসংঘ থেকে সুখবর পেলেন শেখ হাসিনা, তারেক জিয়ার উপর ক্ষেপেছে ভারত। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে 173 জন আইনজীবীর জাতিসংঘের চিঠি। সম্প্রতি কক্সবাজার জেলা দায়রা 10 কোডের 173 জন আইনজীবী একত্রিত হয়ে জাতিসংঘে তথা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে একটি চিঠি তারা দিয়েছেন। ফ্যাসিস্ট তারেক সরকারের ভিতরগত অবস্থা খুব বেশি একটা ভালো না। পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। প্রায় 200-র কাছাকাছি আইনজীবী, আন্তর্জাতিক আইনজীবী, তারা জাতিসংঘে আবেদন জানালেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করে নেওয়া হয়, সেটা যেন তুলে নেওয়া হয় এবং জাতিসংঘ যেন বাংলাদেশকে চাপ প্রয়োগ করে। বাংলাদেশে সরকার পরিবর্তনের জল্পনা আবার শুরু হয়েছে। তারেক রহমানকে কেন্দ্র করে যে সরকার বা ক্ষমতা কাঠামো দাঁড়িয়েছে বলে আলোচনা চলছে, সেটিকে নিয়ে এখন তিনটে বড় অভিযোগ সামনে আসছে। তার সংকেত কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। 2 মাসের মধ্যেই সকল কিছু উল্টে যাচ্ছে। 2 মাসের মধ্যেই বিএনপি সরকারের পতনের অবস্থা হয়ে গিয়েছে। যেখানে বিএনপির নেতাকর্মীরা মনে করেছিল আমরা আজীবন ক্ষমতায় থাকবে, বিএনপির পতন হয়ে যাবে। খেলা এখন উল্টে গিয়েছে। কখন কি হয়ে যায় বোঝা বড় মুশকিল। জানিয়ে দেব শেখ হাসিনার মাস্টার প্ল্যান, দেশ চালাতে ব্যর্থ তারেক রহমান। দেশের জনগণ বিএনপি সরকারের উপর অতিষ্ঠ হয়েই তারেক রহমানের গাড়িবহরে হামলা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী। রাতেই উত্তাল গুলশান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার উপরে হামলা হয়েছে, পৈশাচিক হামলা, এবং তার গাড়ির কাঁচ ব্যাপকভাবে ভাঙচুর করে মেরে ফেলতো তাকে। হ্যাঁ, এটি নিশ্চিত তাকে মেরে ফেলতো। একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনারা জেনেছেন। নেত্রকোনায় প্রধানমন্ত্রী তারেক রহমান অবরুদ্ধ গাড়ি ভাঙচুর অভিযোগ বিএনপির বিরুদ্ধে। ওই গাড়ি বহরের মধ্যে বিরাট হামলা, চারিদিক থেকে ভয়াবহ ব্যাপার না? প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা, ভাবা যায় না। হত্যার জন্যই কই আক্রমণটা করছে? হ্যাঁ, একজন প্রধানমন্ত্রীকে মারতে চায়। কাদের প্রধানমন্ত্রী? বিএনপির প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশের সবারই প্রধানমন্ত্রী, কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী ওনাদের প্রধানমন্ত্রীকে মারতে চায়। পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। দেশের জনগণ তারেক রহমানকে ভাগ-বাটোয়ারা করে ছিঁড়ে মেরে একেবারে খাইয়ে ফেলবে। সুতরাং বেঁচে থাকার জন্য তাকে অনতি বিলম্বে পালাইয়া যেতেই হবে। এছাড়া বেঁচে থাকার কোনো রাস্তা ওর সামনে খোলা নাই। জনাব তারেক রহমান, আপনার কি লজ্জা শরম বলে কোনো কিছু নাই? বাংলাদেশের মানুষ যে আপনাকে থুথু মারে, আপনি কি সেটা জানেন? এই লন্ডন থেকে 17 বছরে কি শুধুমাত্র কার্ডের ব্যবসা করা শিখে এসেছেন? আর কোনো কিছু শিখেন নাই? একটু পড়াশোনা করতেন। বিএনপির অবস্থা যে 12টা বেজে গেছে, এটা সরকার টের পেয়েছে। সরকার প্রচন্ড ভয় পেয়েছে। বিএনপির অবস্থা সত্যিকার অর্থে 12টা বেজে গেছে, এটা প্রচন্ড ভয় পেয়েছে বিএনপি সরকার। এতে তাদের আমছালা সব যাবে। মাত্র 2 মাসে বিএনপি সরকার কিন্তু 5টি ভালো কাজ করেছে, যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। তো চলেন বেশি কথা না বলে 5টি কাজ কি করেছে যেগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো সেগুলো একটু বলি। জানিয়ে দিব বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে প্রায় 200 জনেরও বেশি আইনজীবী আন্তর্জাতিক আদালতে চিঠি দিয়েছে। অবশেষে উঠে যাচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘে করা এক আবেদন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী সম্মিলিতভাবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে এই আবেদন জানিয়েছেন। আইনজীবীরা এক যৌথ বিবৃতিতে জানান, জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের 38 অনুচ্ছেদ এবং মৌলিক অধিকারের পরিপন্থী। তাদের দাবি, যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচারের নীতিরও লঙ্ঘন। একই সঙ্গে তারা উল্লেখ করেন, বাংলাদেশ আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক চুক্তির স্বাক্ষরকারী হওয়ায় এমন সিদ্ধান্ত দেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গেও সাংঘর্ষিক। এবং সর্বশেষ জানিয়ে দেব আজ রাতেই উত্তাল শরীয়তপুর। এদিকে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী, বলেন ব্যারিস্টার ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন এবং শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক। আজ শনিবার ২৫ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ভিডিও বক্তব্যে বলেছেন যে তিনি পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতিও কোনো পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন। এই প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, যদি পদত্যাগ না হয়ে থাকে তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন কিনা? তাহলে কি দেশে আজ দুটি সংসদ বা দুজন প্রধানমন্ত্রী রয়েছেন? একজন বিতাড়িত হয়েছেন, আরেকজন সেই আসনে বসে আছেন। তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক হিসেবে বিবেচিত। বিএনপির রাজনীতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, সরকারি দল কিছু মূলধনকে পুঁজি করে যে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে তা ইতোমধ্যে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, যে পুঁজি ইতোমধ্যে ক্ষয় হয়ে গেছে সেটিকে কেন্দ্র করে আবারও ৭২-এর সংবিধান নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। তার দাবি, বিএনপির রাজনীতি, আদর্শ ও শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে ১৯৭২ সালের সংবিধানের কোনো সামঞ্জস্য নেই। বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি শুধুমাত্র জুলাইয়ের কারণে প্রধানমন্ত্রী, শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী নয়, সংবিধানের কারণে। যারা ৭২-এর সংবিধান নিয়ে রাজনীতি করছেন তাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। পঞ্চম সংশোধনী পুনর্বহালের প্রস্তাবও ৭২-এর সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক হিসেবে বিবেচিত। বর্তমান সরকারের একমাত্র বৈধতা ২০২৪ সালের গণ অভ্যুত্থান থেকে এসেছে, সংবিধান থেকে নয়। ১৭ বছরে শেখ হাসিনা এমন কিছু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছেন যা এদেশের মানুষ তো বটেই, অর্থনীতি বিশেষজ্ঞ থেকে শুরু করে আন্তর্জাতিক দাতা সংস্থার কর্তা ব্যক্তিরাও কখনো কল্পনা করেননি যে বাংলাদেশে এগুলো করা সম্ভব। শেখ হাসিনার সাফল্যের সবচেয়ে বড় নিদর্শন হল পদ্মা সেতু। নদী হিসেবে পদ্মার প্রমত্ততা এবং প্রকল্প হিসেবে পদ্মা সেতুর জটিলতা দুটোই ছিল পর্বত সমান, কিন্তু শেখ হাসিনা শক্ত হাতে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সেটি বাস্তবায়ন করেছেন। ঢাকার মতো জনবহুল ও ঘনবসতিপূর্ণ শহরে মেট্রো রেলের মতো প্রকল্পকে বলা হয়েছিল উচ্চাভিলাষী, অপ্রয়োজনীয়। অথচ লাইন ৬ উদ্বোধনের পর থেকে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে সবগুলো লাইন চালু হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা এক্সপ্রেসওয়ে, পূর্বাচল এক্সপ্রেসওয়ে সারা দেশে ১০০ সেতু নির্মাণের মতো কাজ করেছেন। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা অর্জন করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন শক্তিধর দেশের রক্তচক্ষু উপেক্ষা করে। শুধু তেল বা গ্যাস নির্ভর না থেকে ফুয়েল ডাইভার্সিটি আনার চেষ্টা করেছেন, যাতে একটির সংকট হলে অন্যটি দিয়ে ঘাটতি কমানো যায়। একই সাথে জ্বালানি তেল, এলএনজি আমদানি ও পরিবহনে সময় কমানোর জন্য টার্মিনাল নির্মাণ করেছেন, পাইপলাইন বসিয়েছেন। কিন্তু বর্তমান বিএনপি সরকার ও বিগত অবৈধ ইউনূস সরকার তার এমন কাজগুলোকে বিতর্কিত করার জন্য সবকিছু প্রস্তুত থাকলেও চালু করছে না, আবার শাহজালাল বিমানবন্দর ৩য় টার্মিনালের মতো প্রকল্পের কাজ স্থগিত করে রেখেছে। এদিকে বেইমানি চুক্তির খেসারত, উৎপাদক দেশ বাদ দিয়ে মার্কিন কোম্পানি থেকে পাম তেল গচ্ছা প্রায় ১২ কোটি টাকা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির জন্য পরিশোধিত পাম অয়েল কেনার জন্য যে ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে সরকার, সরাসরি উৎপাদনকারী দেশ থেকে না কিনে যুক্তরাষ্ট্রে একটি কোম্পানির মাধ্যমে তেল কেনার প্রতি লিটার প্রায় ৯ টাকা বেশি খরচ হচ্ছে। এতে প্রায় ১,৩০,০০,০০০ লিটার তেল কেনার রাষ্ট্রের গচ্ছা যাচ্ছে প্রায় ১২ কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি সংক্রান্ত মন্ত্রিসভায় কমিটির বৈঠকে পাম অয়েল কেনার এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক উন্মুক্ত পুনঃদরপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএসসি থেকে ১,৩০,০০,০০০ পাম অয়েল কেনা হচ্ছে। এতে সরকারের মোট ব্যয় হবে ১৮১,২৯,৬,৯৩২ টাকা। যেভাবে বিপুল ক্ষতি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদিত প্রস্তাব বিশ্লেষণ করে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ওই কোম্পানি প্রতি লিটার দাম পড়ছে প্রায় ১৪৯ টাকা ১১ পয়সা। অথচ বাজারে বিশ্লেষকরা বলেছেন, সরাসরি পাম তেল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হলে প্রতি লিটার দাম পড়তো ১৩০ থেকে ১৩২ টাকা, আর এই মালয়েশিয়া থেকে কিনলে দাম পড়তে ১৩৫ থেকে ১৩৭ টাকা। ইন্দোনেশিয়া বাজার দর ১৩০ টাকা লিটার, সঙ্গে তুলনা করলে প্রতি লিটার সরকারের অতিরিক্ত ব্যয় হচ্ছে ৯ টাকা ১১ পয়সার মতো। ফলে পুরো চালানো মোট ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ১১,৮৭,২১,৫২০ টাকা। অর্থাৎ স্রেফ পক্ষের মাধ্যমে কেনা সরকারকে প্রায় ১২ কোটি টাকা অতিরিক্ত বা মধ্যস্থভোগী ফি, মিডলম্যান ফি হিসেবে গুনতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের কোম্পানি কেবল
মধ্যস্থভোগী যুক্তরাষ্ট্রের কেন পাম তেল উৎপাদনকারী দেশ নয়, বাংলাদেশে আমদানিকারকরা সাধারণ মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া থেকে এই তেল আমদানি করে থাকেন সরবরাহকারী মার্কেট প্রতিষ্ঠান পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএসসি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জনে দাবি করা হচ্ছে এই তেল ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্র গিয়ে এরপর বাংলাদেশে আসবে, যার ফলে দ্বিগুণ পরিবহন খরচ যুক্ত হচ্ছে। তবে অনুসন্ধানে ও সরকারি নথিপত্রে ঘেটে দেখা গেছে এই তথ্য সঠিক নয়। মার্কিন প্রতিষ্ঠানটি সরাসরি ইন্দোনেশিয়া থেকে 2 লিটার পেট বোতল ও এর তেল চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরে সরবরাহ করবে, অর্থাৎ তেল যুক্তরাষ্ট্র ঘুরে আসবে না। তবে মাঝখানে মার্কিন কোম্পানির কমিশন যুক্ত হওয়া জনগণের করের টাকা এই বিপুল অংশ বেরিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং এই চুক্তির বাধ্যবাধকতার অংশ হিসেবেই সরকার এখন সাশ্রয়ী উৎস বাদ দিয়ে বেশি দামে যুক্তরাষ্ট্র কোম্পানির মাধ্যমে ভোজ্য তেল কিনছে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য কিনতে গিয়ে এভাবে মধ্যস্থভোগী পুষিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি করা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে 173 জন আইনজীবীর জাতিসংঘের চিঠি। সম্প্রতি কক্সবাজার জেলা দায়রা জজ কোর্টের 173 জন আইনজীবী একত্রিত হয়ে জাতিসংঘে তথা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে একটি চিঠি তারা দিয়েছে। সারা দেশের সকল আইনজীবীদের এই বিষয়ে সোচ্চার হতে হবে। স্ব স্ব জায়গা থেকে একত্রিত হয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাতে হবে। রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে হবে আমাদের, যে কোনো মূল্যেই হোক না কেন আওয়ামী লীগের উপর থেকে আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কারাগারে বন্দী রাজবন্দীদের মুক্তির দাবি, এখন এই দুইটা বিষয়কে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। ক্ষমতায় থাকতে হইলে ফ্যাসিস্ট ইউনূসের যুক্তরাষ্ট্রের সাথে করা গোলামি চুক্তি মাফিক তাকে কাজ করতে হবে। আবার সেই চুক্তি মাফিক তারেক রহমান কাজ করলে দেশের জনগণ তারেক রহমানকে ভাগ বাটোয়ারা করে ছিঁড়ে মেরে একেবারে খাইয়ে ফেলবে। সুতরাং বাইচা থাকার জন্য তাকে অনতি বিলম্বে পালাইয়া যেতেই হবে, এছাড়া বাইচা থাকার কোনো রাস্তা ওর সামনে খোলা নাই। ফ্যাসিস্ট তারেক সরকারের ভিতরগত অবস্থা খুব বেশি একটা ভালো না, নাট বল্টু খুবই লুজের দিকে। নিজ দলের সিনিয়র নেতাদেরকে সেফ এক্সিটের জন্য বিভিন্ন জায়গায় পায় তারা করতেছে বলেও শোনা যাচ্ছে। যে কোনো সময় ক্ষমতা হস্তান্তর করে ভাইগা যাওয়ার সম্ভাবনাই বেশি, যেখানে দেশ ধ্বংস করে অবশিষ্ট সম্পদগুলো যুক্তরাষ্ট্রের কাছে বিকিয়ে দিয়ে গোপনে যে চুক্তি ডেভিল ইউনুস করেছে, এখন পর্যন্ত দেশে আকাশের নিচে শান্তিপূর্ণভাবে অক্সিজেন নিতে পারতেছে, এটা কথা ছিল না। তাকে গ্রেপ্তার করে অনতি বিলম্বে আইনের মুখোমুখি করার কথা ছিল, সেখানে ভিতরগতভাবে শোনা যাচ্ছে তাকে নাকি রাষ্ট্রপতি বানানোর পথে হাঁটতেছে ফ্যাসিস্ট তারেক। মনে রাখবেন, দেশের মধ্যে যখন সংকটটা বেশি তীব্র দেখা দিচ্ছে তখনই তার পক্ষে তিনি একটা কার্ড নিয়ে হাজির হইতেছেন। সম্প্রতি তিনি বলতেছেন মা বোনদের গ্যাসের সংকটের জন্য গ্যাস কার্ড দেওয়া হবে। আরে হারামজাদা, সমস্যা আমাদের গ্যাসের, তুই গ্যাস নিয়ে আয়, তোর কার্ড দিয়ে কি হবে? সমস্যা কৃষকের তারা সেচ দিতে পারে না, সার পায় না, সব সময় মতো তাদের কীটনাশক তারা পাইতেছে না। এই মুহূর্তে জমিগুলো শুকিয়ে খায়ের খা হয়ে গেছে, পানি দিতে পারতেছে না তেলের অভাবে, সেই দিকে না দিয়ে ও দিতেছে কৃষি কার্ড। কার্ড দিয়ে মানুষ কি করবে একবার বলুন? আজকে হাসপাতালগুলোতে চিকিৎসা নাই, হামভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত 300 জন শিশু মারা গেছেন, 50,000 শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। টিকা এখন পর্যন্ত এই সরকার আমদানি করতে পারে নাই। সম্প্রতি সময় দেখতেছি জলাতঙ্ক রোগেরও ভ্যাকসিন পাওয়া যাইতেছে না। আওয়ামী লীগ সরকার তো 4,447 কোটি টাকা এই চিকিৎসা খাতে তিনি বাজেট রেখে গেছিলেন। কোথায় সেই অর্থ? সেই অর্থ কি করেছে ডেভিল ইউনূস? তার তো কোনো হিসাব এখন পর্যন্ত নেওয়া হয় নাই। স্বাস্থ্য খাতের এই সমস্যা মোকাবেলায় ফ্যাসিস্ট তারেক যুগপৎ কোনো পদক্ষেপ গ্রহণ না করে তিনি নিয়ে এসেছেন মেডিকেল কার্ড। জ্বালানি তেলের অভাবে বন্ধ যানবাহন, যাতায়াতের জন্য ভয়াবহ বিপর্যস্ত অবস্থায় রয়েছে দেশের জনগণ। ঠিক জ্বালানি তেলের এই সংকট সমাধানের পথে না হাইটা ডেভিল ইউনূসের কইরা যাওয়া যুক্তরাষ্ট্রের সাথে গোলামির চুক্তি মাফিক 35,000 কোটি টাকা দিয়ে এখন বোয়িং বিমান কিনতে হবে সেই দেশ থেকে। কি হবে ওই বিমান দিয়ে? যাতায়াতের জন্য ঢাকাবাসীর এখন শেষ ভরসা ওই মেট্রো রেলটা। এরই মধ্যে ফ্যাসিস্ট তারেকের বুদ্ধিজীবী পরিবেশবাদীরা বলতেছে ঢাকায় মেট্রো রেলের কারণে তাপমাত্রা বা গরম আরো বেশি হাঁসফাঁস করতেছে। মেট্রো রেলের ব্রিজের তাপমাত্রা, রাস্তার নিচে তাপমাত্রা, উভয় তাপমাত্রায় আরো বেশি গরমের মধ্যে করা হাঁসফাঁস করতেছে। ভয়াবহ লোডশেডিং থেকে বাঁচার জন্য এখন জনগণ একটু শেষ ভরসা তাকাই আছে শেখ হাসিনার কইরা যাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে। অথচ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার সময় কিভাবে না শেখ হাসিনাকে বাধা সৃষ্টি করেছিল এই বিএনপি জামাতে ডেভিল ইউনূস দলরা। পরিবেশের কথা করে যে বিদ্যুৎ কেন্দ্র হলে দেশের পরিবেশ নাকি সারকার হয়ে যাবে। এখন জনগণের শেষ ভরসা সেই শেখ হাসিনার কইরা যাওয়াই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমান সময়ের ভয়াবহ সমস্যাগুলো নিয়ে যুগপৎ কোন পদক্ষেপ এই ফ্যাসিস্ট তারেক না নিয়ে মানুষকে আইওয়াশ করার লক্ষ্যে তিনি কার্ড নিয়ে হাজির হন। জনগণকে এখন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি যুগপৎ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট তারেকের হাতে লাল কার্ড ধরিয়ে দিতে হবে। তা না হলে এই জাতির মুক্তি মিলবে না। মুক্তির জন্য লাল কার্ড তৈরি রাখতে হবে ফ্যাসিস্ট তারেকের জন্য। বাংলাদেশে সরকার পরিবর্তনের জল্পনা আবার শুরু হয়েছে। বলা বাহুল্য, এখনো হয়তো সেভাবে জমাট বাঁধেনি এই সম্ভাবনা, তবে তার সংকেত কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। কেন এই জল্পনা এবং সংকেতগুলো কি, এই নিয়ে এখনকার প্রতিবেদন। সরকার বদলের জল্পনার পেছনের খেলোয়াড় হিসেবে
নাম উঠে এসছে ত্রিশক্তির, তিন পরাশক্তি। তাদের মধ্যে এবার প্রথম নামটি ভারতের এবং সঙ্গে আমেরিকা, তারপর চীন, এবং এদের সঙ্গে আছে দেশের অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি এবং আনুষঙ্গিক অন্যান্য সমস্যা। একটা সময় ভারত ভেবেছিল শেখ হাসিনার পর যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে সেটাকে তারা ম্যানেজ করতে পারবে। ভেবেছিল নতুন ক্ষমতার বিন্যাস হয়তো বিতর্কিত হবে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে এমন এক রাজনৈতিক কাঠামো ফিরবে যা অন্তত স্থিতিশীল হবে, অন্তর্ভুক্তিমূলক হবে, মানে সমস্ত রাজনৈতিক দলকে সেখানে নিয়ে আসা যাবে, আর ভারতের মৌলিক নিরাপত্তা স্বার্থকে যা আঘাত করবে না। কিন্তু আজ প্রশ্ন উঠছে, ভারতের সেই হিসাব কি ঠিকঠাক চলছে নাকি ভেঙে পড়ছে? কারণ যে সরকারকে ঘিরে এত প্রত্যাশা ছিল, সেই তারেক রহমান কেন্দ্রিক ক্ষমতা কাঠামো এখন ক্রমেই ব্যর্থতার প্রতীকে পরিণত হচ্ছে, এমন কথাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। দেশের অর্থনীতি ভয়ঙ্কর চাপের মধ্যে, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরেনি, বরং অনিশ্চয়তা বেড়েছে। আর এর মধ্যেই সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা, সেটা ভারতের কাছে তো বটেই, সেটা হলো বাংলাদেশের তারেক রহমান সরকারের চীনের দিকে ক্রমশ বেশি ঝুঁকে পড়ার ইঙ্গিত। অর্থাৎ দিল্লি যে কারণে এতদিন বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করেছে, আজ সেই প্রতিটি কারণই আবার সামনে ফিরে আসছে। কারণ বাংলাদেশ ভারতের কাছে শুধু একটি প্রতিবেশী দেশ নয়, বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সেভেন সিস্টার্স ও সিকিম, এই পুরো অঞ্চলের স্থিতিশীলতা, যোগাযোগ, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা সব কিছুর সঙ্গে বাংলাদেশের ভূমিকা গভীরভাবে জড়িয়ে আছে। ভারত কখনোই চায় না বাংলাদেশ এমন একটি ভূখণ্ডে পরিণত হোক যেখান থেকে বিচ্ছিন্নতাবাদী, জঙ্গি বা মৌলবাদী শক্তি নতুন করে মাথা চাড়া দিতে পারে। ভারত এটাও চায় না চীন বাংলাদেশকে ব্যবহার করে পূর্ব দিক থেকে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত চাপ তৈরি করে। আর এই জন্যেই যে মোহাম্মদ ইউনূসের সরকারের চূড়ান্ত বিরোধিতায় চলে এসেছিল ভারত, এবং ভারতের চাপে আমেরিকাকে পর্যন্ত বাধ্য হয়ে মোহাম্মদ ইউনূস সরকারকে পরিবর্তন করতে বাধ্য হয়। নির্বাচনে ভারতের যে প্ল্যান, সেই প্ল্যানে সায় দিতে বাধ্য হয় আমেরিকা। আর এই কারণেই শেখ হাসিনার আমলে দিল্লি স্বস্তিতে ছিল, কারণ সেই সময় ভারত মনে করত অন্তত ঢাকার সঙ্গে নিরাপত্তা, সীমান্ত, কৌশলগত বিষয়ে তার একটি নির্ভরযোগ্য বোঝাপড়া আছে। উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সীমান্ত নজরদারি, ট্রানজিট, সংযোগ প্রকল্প, বিদ্যুৎ সহযোগিতা, ডিজেল, সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক তখন দিল্লির কাছে একটি সাফল্যের গল্প ছিল। আর বাংলাদেশও তার সুফল পেয়েছে। বাংলাদেশে দারিদ্র দূরীকরণ প্রকল্প বিপুলভাবে বেশ সফল হয়েছিল, তার পেছনে ছিল দেশের আপাত শান্তি, ভারতের সাথে সমঝোতা। কিন্তু তারপর পাল্টে যায় সমীকরণ, পতন হলো শেখ হাসিনা সরকারের। আর সেই সরকারের পতনের পেছনে ভারত এবং আমেরিকার ভূমিকা আগে শুধু আমেরিকার ভূমিকা দেখা হতো, এখন ভারতের ভূমিকা আছে বলে এনায়েত কবির তার একটি সাম্প্রতিক লেখায় তিনি এগুলো দিয়েছেন। আমি সেটা নিয়েও এই প্রতিবেদনে অন্য একটি প্রতিবেদন করেছি আমার চ্যানেল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেখ হাসিনা সরকারের পতন ঠেকাতে ভারত কেন দৃশ্যমানভাবে এগিয়ে এলো না? এর উত্তর খুব সহজ এবং সরল বা সোজা নয়। অনেক বিশ্লেষক মনে করেন দিল্লি বুঝেছিল বাংলাদেশের মানুষের অভ্যন্তরীণ ক্ষোভ এতটাই গভীর হয়েছিল যে হাসিনা সরকারের বিরুদ্ধে যে প্রকাশ্য হস্তক্ষেপ করলে তা উল্টো ভারতের বিরুদ্ধে জনরোষে পরিণত হতে পারে। কারণ এমনিতেই বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভারত বিরোধী মানসিকতা রয়েছে, সেটা আরো ভয়ঙ্কর বেড়ে যেতে পারত। কেউ কেউ মনে করেন ভারত ভেবেছিল নতুন এক ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, যেটা হয়তো হাসিনা যুগের মতো ভারতের ঘনিষ্ঠ হবে না, কিন্তু একেবারে শত্রুও হবে না। আবার এমন ব্যাখ্যাও কিছু কিছু জায়গা থেকে মানুষ দিয়েছেন, বিশ্লেষকরা, যে দিল্লির আশা ছিল বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকারের পতনের পর অন্তত একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অপেক্ষাকৃত সুস্থ রাজনৈতিক কাঠামো ফিরবে, যেটা শেখ হাসিনার আমলেও ছিল না সেভাবে। আবার চীনের সঙ্গে হাসিনা সরকারের ক্রমবর্ধমান বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক ভারত এবং আমেরিকা এই দুই শক্তির কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। তাই হাসিনা সরকারের পতন ভারত না চাইলেও পরবর্তী সরকারের সঙ্গে কাজ চালানো গোছের সম্পর্ক
তৈরি হওয়ার একটা বাসনা এবং বাংলাদেশের মানুষের মন থেকে ভারত বিরোধিতার পরিমাণ কমাতে শেখ হাসিনার পেছনে সেভাবে দাঁড়ায়নি ভারত। কিন্তু এখন স্পষ্ট ভারতের সেই আশার বড় অংশই অপূর্ণ। এখানেই নাটকীয় মোড়। ভারত যেটাকে হয়তো নিয়ন্ত্রিত পরিবর্তন ভেবেছিল, সেটাই কি এখন অনিয়ন্ত্রিত ঝুঁকিতে পরিণত হচ্ছে? তারেক রহমানকে কেন্দ্র করে যে সরকার বা ক্ষমতা কাঠামো দাঁড়িয়েছে বলে আলোচনা চলছে, সেটিকে নিয়ে এখন তিনটে বড় অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগগুলো ক্রমশই কিন্তু খুব শক্ত হচ্ছে। প্রথমত, রাজনৈতিক অন্তর্ভুক্তি বাড়েনি, বরং বিভাজন আরো বেড়েছে। ব্যাখ্যার প্রয়োজন নেই, কারণ আওয়ামী লীগের মতো যে নিরপেক্ষ সেকুলার, আপাত সেকুলার যে শক্তি, রাজনৈতিক শক্তি, তাকে বাইরে আইন করে বাইরে বের করে দিয়েছে তারেক রহমান সরকার। দ্বিতীয়ত, প্রশাসনিক দক্ষতা ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থতা সাধারণ মানুষের ক্ষোভ বাড়িয়েছে ভয়ঙ্করভাবে তারেক রহমান সরকারের বিরুদ্ধে। তৃতীয়ত, কৌশলগত ভারসাম্য রক্ষা না করে তারেক রহমান সরকার চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পথে হাঁটছে, এই ধারণা ক্রমশ শক্তিশালী হচ্ছে দিল্লির ক্ষমতার বৃত্তে। এই চিত্রটি ভারতীয় কৌশলবিদদের চোখ দিয়ে দেখুন। বাংলাদেশের আকাশে নতুন পরিবর্তনের মেঘ এখনো প্রকাশ্য নয়, তাহলেও মনে রাখতে হবে সেটা যে কোনো একদিন প্রকাশ্য হবেই। আর হঠাৎ এটা তৈরি হয়নি একদিনে, সেটা তৈরি হয়েছে ভুল হিসাব, ব্যর্থ শাসন, বাড়তে থাকা জনরস আর বিপজ্জনক কৌশলগত ভুল বোঝাবুঝির ওপর দাঁড়িয়ে। শেষ কথা একটাই, বাংলাদেশ এখন শুধু সরকার টিকে রাখার লড়াই চলছে না, বাংলাদেশে চলছে রাষ্ট্রের কৌশলগত দিক নির্দেশনা দখলের লড়াই। আর এই লড়াইয়ে যে পক্ষ জনগণকে হারাবে, প্রতিবেশী ভারতকে হারাতে যাবে, জনগণকে হারিয়ে ফেলবে, সে শেষ পর্যন্ত ক্ষমতাও হারাবে। তারেক রহমান সরকারের সাবধান হওয়ার দিন এসেছে, ভুলগুলো শুধরে নেওয়ার দিন এসেছে। বিএনপি ক্ষমতায় আসার আগেই যে নাচানাচি করেছিল, তারা মনে করেছে 12ই ফেব্রুয়ারি মামুভেডা নির্বাচনের পরে ক্ষমতায় এসে তারা বাংলাদেশে আজীবন ক্ষমতায় থাকতে পারবে। তারা মানুষকে মানুষ মনে করে নাই। তারা মনে করছে এখনো যে আওয়ামী লীগ জীবন আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না।